সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ভয়েস অফ সুইডেনের একটি নিয়মিত আয়োজন জনমনের প্রশ্ন, এটির একটি বিশেষ পর্ব। আজকে আমরা বিশেষ পর্ব বলছি এই জন্য যে আমাদের সঙ্গে এমন একজন অতিথি রয়েছেন যিনি আসলে নিজ নামে পরিচিত, তারপরেও বলার জন্য বলতে হয়। আমাদের সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, একাধিকবারের মন্ত্রী, সাবেক মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আমাদের সঙ্গে রয়েছেন সুইডেন থেকে ডক্টর হুমায়ুন কবির, যিনি সুইডেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। যদিও জনাব হাসান মাহমুদ আমাদেরকে এর আগে একাধিকবার সাক্ষাৎকার দিয়েছেন, কিন্তু সেটা আমরা অডিওতে পেয়েছিলাম। আজকে প্রথম আমরা পাচ্ছি। এটা আমরা আসলে সৌভাগ্য। ভয়েস অফ সুইডেন পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা একটু প্রশ্ন যেতে চাই। অনেক প্রশ্ন মানুষের মনে রয়েছে। আমরা শুরুতে যে প্রশ্নটা করতে চাই ডক্টর হাসান মাহমুদ আপনাকে, সেটা হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশন হচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রথমার্ধে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এরকম একটা ঘোষণা তারা দিয়েছে বা আলোচনা হচ্ছে। আপনি কি মনে করেন যে নির্বাচনটা কি আসলে অনুষ্ঠিত হবে? আপনার মতামত কি? নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টা দপ্তর দুই জায়গা থেকে বলা হয়েছে যে আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে, সংসদ নির্বাচন। কিন্তু এখনো আমি পুরোপুরি এই ঘোষণার উপর আস্থা রাখতে পারছি না, কারণ নির্বাচন নিয়ে নানা ধরনের লুকোচুরি সরকারের পক্ষ থেকে প্রথম থেকেই ছিল, এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নানা ধরনের দাবি উপস্থাপন করা হয়েছে নির্বাচন পদ্ধতি নিয়ে এবং নির্বাচনের সময় নিয়ে। নানা ধরনের দাবি উপস্থাপন করা হয়েছে এবং একই সাথে বলা হচ্ছে এই কাজগুলো শেষ না করে নির্বাচন তারা মেনে নেবেন না, এই ধরনের কথাগুলো বলা হচ্ছে। সেজন্য আমি এখনো পুরোপুরি ভাবে নিশ্চিত নই যে আসলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ঘোষণা শুধু ঘোষণায় থাকবে কিনা, নাকি কয়েকদিন পরে পরিস্থিতির আলোকে বলা হবে যে এই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভবপর হচ্ছে না, সেটি যদি বলা হয় আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। আমরা দেখেছিলাম শুরুতে যখন অনেকেই যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলছিলেন, তখন বিএনপি এটার প্রচন্ড বিরোধিতা করেছিল। এমনকি যখন সর্বশেষ যখন আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করা বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছিল, তখনও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এটার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। কিন্তু আমরা প্রচন্ড হতাশ হলাম যে বিএনপি পরবর্তীতে এটার সাথে সুর মেলালো, যেটি অত্যন্ত দুঃখজনক। এই যে একটি সংস্কৃতি চালু করা হলো, এটা যে দেশের জন্য মানে ভবিষ্যতের জন্য কি উদাহরণ তৈরি করলো সেটি ভবিষ্যৎ বলে দিবে। সুতরাং এটি কখনো কাম্য নয়। আমি যেটি মনে করি, সবাই মিলে আমরা বাংলাদেশ, সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের দেশে এই যে পলিটিক্স অফ ডিনায়াল এন্ড কনফ্রন্টেশন এবং একদল ক্ষমতায় আসলে আরেক দলকে ঠেঙ্গিয়ে বের করে দেওয়া, গ্রাম ছাড়া দেশ ছাড়া করা, এই যে সংস্কৃতি, এটা যদি অবসান না হয় তাহলে ভবিষ্যতে এগুলো অন্যদের উপর বর্তাবে, অন্যদের উপর ফলবে। সুতরাং এই এই অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। যদি নির্বাচন অনুষ্ঠিত আসলে হয়েই যায়, যদিও একটা আলোচনা আছে যে তারা বিভিন্ন শর্ত দিচ্ছে, ছোট সংস্কার, বড় সংস্কার, আবার এখানে পিআর নিয়ে কথা হচ্ছে, আবার যেমন জামাত বলল যে এটা আসলে হচ্ছে না, বিএনপি শুধু রাজি হচ্ছে। যদি নির্বাচন আসলে হয়েই যায়, সেক্ষেত্রে আওয়ামী লীগের অবস্থানটা আসলে কেমন হবে এই মুহূর্তে? আপনারা কি চিন্তা করছেন? দেখুন, তারা তো সবাই আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়ার জন্য একাট্টা হয়েছে, এবং আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে শুধু তা নয়, আওয়ামী লীগ যেন কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডই পরিচালনা করতে না পারে, সেজন্য আওয়ামী লীগের সমস্ত কার্যক্রমের উপর নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, এবং এমনকি অনলাইন অ্যাক্টিভিটিস এর উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটি একটি গণতান্ত্রিক দেশে কখনো হতে পারে না। আওয়ামী লীগের নেতৃত্বে দেশের স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছে। আওয়ামী লীগ একটি গণমানুষের দল। আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতা এনেছে তা নয়, আওয়ামী লীগ পাকিস্তানের কেন্দ্রীয় শাসনভার পরিচালনা করেছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন আওয়ামী লীগের হয়েই। এবং আহ, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতা যুদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বে পরিচালিত হয়েছে। আমাদের যে প্রথম সরকার, সেই সরকারের রাষ্ট্রপতি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, যিনি বঙ্গবন্ধুর অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। এবং সেই সরকারই কিন্তু মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ড গুলো গঠন করেছিল, সেক্টর কমান্ডার, উপসেক্টর কমান্ডার সহ অন্যান্য নিয়োগগুলো দিয়েছিল। এবং সেই সরকারের অধীনেই এম এ জি ওসমানী মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি সেই সরকারের নিয়োগপ্রাপ্ত ছিলেন এবং সেই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। এবং দেশ স্বাধীনতা অর্জন করার পর 16 ডিসেম্বর সেই সরকারই বাংলাদেশে এসে বাংলাদেশের কার্যভার, অর্থাৎ বাংলাদেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সরকারের রাষ্ট্রপতি হিসাবেই তিনি 10ই জানুয়ারি দেশে পদার্পণ করেছিলেন এবং পরবর্তীতে তিনি 12ই জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। সুতরাং এই যেই দলের নেতৃত্বে দেশটাই সৃষ্টি হয়েছে, সেই দলকে নিষিদ্ধ করে দেওয়া বা তার কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া আসলে বাংলাদেশটাকেই অস্বীকার করার শামিল। আজকে যে বলা হচ্ছে যে 71 বুঝি না, 71-এর কে স্বাধীনতার পক্ষ বিপক্ষ সেটি নিয়ে এখন আলোচনা প্রাসঙ্গিক, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের সময় যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে তাদেরকে তারা যাতে সমালোচিত না হয় এই জন্য এই কথাগুলো বলা হচ্ছে। এবং নতুন স্বাধীনতা, 24-এ নতুন স্বাধীনতা, এই যে কথাগুলো বলা হচ্ছে এটি তো আমাদের মুক্তিযুদ্ধকে অস্বীকার করার জন্যই, এবং আওয়ামী লীগকে অস্বীকার করা মুক্তিযুদ্ধকে অস্বীকার করার এই নামান্তর। আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা মানে হচ্ছে আমাদের স্বাধীনতার সপক্ষের পুরো শক্তির উপর নিষেধাজ্ঞা আরোপের শামিল। সুতরাং তারা আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্যই আওয়ামী লীগের কার্যক্রমের উপর আপনার বিধিনিষেধ আরোপ করেছে, অর্থাৎ নিষেধাজ্ঞা আরোপ করেছে, যেটি একটি গণতান্ত্রিক দেশে হতে পারে না, হওয়া অনুচিত যেটি করা হচ্ছে। আওয়ামী লীগ সবসময় নির্বাচনমুখী একটি দল। অবশ্যই বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ড যদি থাকে এবং সবার জন্য সমান পরিবেশ নিশ্চিত করা হয়, আওয়ামী লীগ তো সবসময় নির্বাচনে আগ্রহী। কিন্তু আওয়ামী লীগকে যদি বলা হয় হাত পা বেঁধে, আপনি যদি কাউকে বলা হয় হাত পা বেঁধে তুমি পুকুরে সাঁতার কাটো বা নদীটা পাড়ি দাও, তাহলে তার পক্ষে তো নদী পাড়ি দেওয়া বা পুকুরে সাঁতার কাটা সম্ভবপর নয়। সুতরাং আওয়ামী লীগকে যদি বলা হয় যে হাত পা বেঁধে নির্বাচনে অংশগ্রহণ করো, সেই ধরনের নির্বাচনে তো আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে না। কিন্তু সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগ সবসময় নির্বাচনমুখী দল। কিন্তু তারা একাত্রা হয়েছে আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। এটির কারণ আছে সাম্প্রতিক সময়ে নানা জরিপে দেখা গেছে যে জননেত্রী শেখ হাসিনার অ্যাপ্রুভাল রেট 85%-এর উপরে, অর্থাৎ আগেই ভালো ছিলাম এই কথা বলছে দেশের 85% বেশি মানুষ। এবং আজকে যদি একটি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগের জেতার সম্ভাবনা উজ্জ্বল। যেহেতু সেই সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে, সেই কারণে আওয়ামী লীগ যাতে নির্বাচন অংশগ্রহণ করতে না পারে সেই জন্য বন্দোবস্ত করা হয়েছে। জি, আপনার বক্তব্য পরিষ্কার। তার মানে হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড যদি হয় তাহলে আওয়ামী লীগ নির্বাচনে বরাবরের মতো অংশগ্রহণ করতে আগ্রহী, কিন্তু যদি কোনো শর্তের আরোপ দেওয়া হয় সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এই নির্বাচনে কখনোই আসবে না। দেখুন, আওয়ামী লীগ সবসময় নির্বাচনমুখী দল। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে এবং নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগ সবসময় ক্ষমতায় এসেছে। অন্য অনেক দলের মতো প্রথমে ক্ষমতা গ্রহণ করে তারপর আবার সেই ক্ষমতায় থেকে দল গঠন, সেগুলো আওয়ামী লীগ কখনো করেনি। আওয়ামী লীগ জনতার মধ্য থেকে গড়ে ওঠা একটি দল। আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে। জি, থ্যাংক ইউ ডক্টর আহসান মাহমুদ। আমি আপনার একটু অনুমতি নিয়ে আমাদের আরেকজন গেস্ট আছেন, যিনি আমাদের সঙ্গে আছেন, ডক্টর হুমায়ুন কবির, তার কাছে একটু যেতে চাই অল্প সময়। আর কবির ভাই, আমি আপনার কাছে এটা জানতে চাই যে একজন কর্মী হিসেবে আপনার কাছে কি মনে হয়, আপনি তো দূর প্রবাসে বসবাস করছেন, আপনারা
আওয়ামী লীগের এই যে দুঃসময় আপনারা যারা বাইরে রয়েছেন, আপনারা আসলে দলের জন্য কি কি ভূমিকা পালন করছেন, বা দলকে আরো গণমানুষের কাছে ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগকে আসলে কলমের খোঁচায় তো ধ্বংস করে দেওয়ার মতো প্রতিষ্ঠান বা দল আসলে আওয়ামী লীগ না, কিন্তু জনমত তৈরিতে আপনাদের ভূমিকা আসলে কতটুকু বা কি করছেন আপনারা? ধন্যবাদ। আসলে আমরা যদিও প্রবাসে থাকি, কিন্তু আমাদের করণীয় অনেক। আমরা যারা স্বাধীনতার সপক্ষে শক্তি, আমরা জননেত্রী শেখ হাসিনার প্রতি আমাদের যাদের আস্থা আছে, আমাদের করণীয় অনেক আছে। আমরা ইতিমধ্যে বিভিন্ন ভাবেই করতেছি। সবচেয়ে বড় যেটা হচ্ছে যে আমরা সার্বক্ষণিকভাবে দেশে আমাদের যে নেতাকর্মী, তৃণমূলের নেতাকর্মী আছে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে। তারপরে হচ্ছে যে এখানে আমাদের বিদেশে আমরা যে কাজগুলো করতেছি সেটা হচ্ছে যে আপনার জনমত তৈরি করা। আপনি জানেন যে আহ, আহ, এই এই যে একটা অনৈতিক ছাত্র আন্দোলনের মাধ্যমে তারা ক্ষমতা দখল করছে, তারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাংলাদেশের জনগণকে দেখাইছে, কিন্তু কি করতেছে? আপনি সাম্প্রতিক সময় একজন সচিব বললেন যে আটজন উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত। তাদের নাম লিস্ট তারা আসে, এবং তারা আপনার গোয়েন্দা সংস্থার কাছে তাদের নামের ইয়ে আছে, এবং বিভিন্ন উপদেষ্টাদের যে আপনার পিএস, তাদের বিভিন্ন ধরনের দুর্নীতির খবর আমরা পাচ্ছি। তো তাদের ব্যাপারে কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয় নাই। আপনার 5ই আগস্টের পরে 3200 অধিক পুলিশ হত্যা করা হয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে। তো এই ব্যাপারগুলো আমরা প্রতিনিয়তই আমরা যে যে দেশে আছি সেই সেই দেশের যে মূলধারা রাজনীতিবিদ, তাদের সাথে আমরা এই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করতেছি। রাজনীতি করা একটা মানুষের সাংবিধানিক অধিকার। তো বাংলাদেশ আওয়ামী লীগ, যেমন আমার নেতা বলছেন ডক্টর হাসান মাহমুদ ভাই, যে আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীনতা এনে দিচ্ছেন। তো এই দলটাকে তারা নিষিদ্ধ করছে, এটা তো বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকারকে খর্ব করা হচ্ছে। আপনি যদি দেখেন, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তো ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, বাংলাদেশের জনসংখ্যার প্রায় 40 থেকে 50% জনসংখ্যা আছে যারা আওয়ামী লীগের সমর্থক। তো যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তাহলে তারা ভোটটা কোথায় দিবে? আপনি কি তাদের অধিকার হরণ করছেন না? কারণ বাংলাদেশে তো এমন অনেক মানুষ আছে যারা নৌকা বাদে অন্য কোনো মার্কায় ভোট দিবে না। তাতে তাদের অধিকারটা কোথায় রাখছেন? যে লোকটা নৌকা ভোট দিতে চায়, আপনি সেই মার্কাটাই তো নির্বাচনে রাখতে দিতেছেন না। তাহলে তার তো মৌলিক অধিকারকে, আপনি সাংবিধানিক অধিকারকে খর্ব করছেন। তো এই ব্যাপারগুলো আমরা বিদেশে যারা আসি, আমরা বিভিন্ন সংস্থা, মানবাধিকার কর্মীদের কাছে, রাজনৈতিক নেতাদের কাছে তুলে ধরছি। এবং আমাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, তারা আমাদেরকে যেমন হাসান মাহমুদ ভাই আছেন, বা আরো যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, তারা আমাদেরকে যে দিক নির্দেশনা দিচ্ছেন, সেই অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করতেছি। জি, আপনার কাছে আবার আসবো। আমি একটু আমাদের ডক্টর হাসান মাহমুদের কাছে যেতে চাই আবার। আহ, আপনার কাছে যেটা জানতে চাই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সম্প্রতি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেইখানে শেখ হাসিনা সহ অন্যান্য যারা সাবেক মন্ত্রী রয়েছেন তাদের বিচার চলছে। সেই বিচারিক কার্যক্রমে শেখ হাসিনার বিরুদ্ধে প্রমাণ হিসেবে কিছু অডিও ক্লিপ তারা উপস্থাপন করছে। আপনি নিশ্চয়ই জানেন এবং হয়তো আপনি শুনেও থাকবেন। সেই অডিও ক্লিপগুলো সম্পর্কে আপনার বক্তব্য কি বা আপনার মন্তব্য জানতে চাই, যেগুলো আইসিটিতে বা ট্রাইব্যুনালে বারবার প্রমাণ হিসেবে দাঁড় করানো হচ্ছে। ডক্টর হাসান মাহমুদ, যদি আপনি বলেন। দেখুন, এই সমস্ত অডিও ক্লিপ আসলে এগুলো ফ্যাব্রিকেটেড, এবং কারণ হচ্ছে এক জায়গা থেকে একটু ভয়েস নিয়ে আরেক জায়গা থেকে একটু ভয়েস নিয়ে এগুলোকে জোড়াতালি দিয়ে এগুলো ফ্যাব্রিকেটেড অডিও ক্লিপ। এবং এই সমস্ত ফ্যাব্রিকেটেড অডিও ক্লিপ এবং ফেক অ্যান্ড ফ্যাব্রিকেটেড। সুতরাং এগুলো এগুলো দিয়ে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা গুলির নির্দেশ দিয়েছিলেন, এবং জননেত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের উপর আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন নানাভাবে, অর্থাৎ গুলির নির্দেশ বা এই যে হত্যাকাণ্ড হয়েছে সেটির সাথে জননেত্রী শেখ হাসিনাকে জড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটুকু জানি, জননেত্রী শেখ হাসিনা সবসময় এই আন্দোলন চলাকালীন সময়ে
প্রথমে যখন ছাত্ররা আন্দোলন শুরু করে তখন অনেকে তাকে পরামর্শ দিয়েছিলেন যে তাদেরকে সেখান থেকে তুলে দেওয়ার, কিন্তু তিনি সবসময় বলেছেন না, ওরা আন্দোলন করুক। এবং পরবর্তীতে যখন তারা সেখানের সাথে রাজনৈতিক শক্তি কিংবা অপশক্তি যখন যুক্ত হয় তখন অনেকে বলেছিলেন তাদের উপর বল প্রয়োগ করার জন্য, কিন্তু জননেত্রী শেখ হাসিনা সবসময় বল প্রয়োগের বিরুদ্ধে ছিলেন। এবং সেই কারণে আমাদের দলের অনেকেই জননেত্রী শেখ হাসিনার উপর কিছুটা মনক্ষুণ্ণ ছিলেন, যেটুকু আমি জানি সেটুকুই বলছি। সুতরাং এই জননেত্রী শেখ হাসিনা কে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, এটি দিস আর অল ফ্যাব্রিকেটেড। এবং আজকে দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত বিভিন্ন জন এখন বলছে যে, কদিন আগে একটা মেয়ের আমি ভাষ্য দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, সে একজন অভিনেত্রী এবং সে সাবেক অ্যাটর্নি জেনারেল এবং উপদেষ্টা পরিষদের সদস্য হাসান আরিফের পুত্রবধূ ছিলেন। সে বলেছে, তার নাম ইলা ইসরাফিল মনে হয়। তো যাই হোক, সে বলেছে, আমি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যটা দেখছিলাম, সে বলছে যে আসলে কারা মেরেছে, সে কিন্তু আন্দোলনের সাথে যুক্ত ছিল, কারা মেরেছে সে নিজেই প্রশ্ন রেখেছে। এবং আরো অনেকে যারা আন্দোলনের সাথে, কারা মেরেছে, এখানে যারা মেটিকুলাস ডিজাইন করেছে তারা মেরেছে নাকি আইন শৃঙ্খলা বাহিনী গুলিতে মারা গেছে, এই প্রশ্ন সে নিজে তুলেছে। এবং এই প্রশ্ন তুলে আরো অনেকেই ইতিমধ্যেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলুন কিংবা এনসিপি থেকে পদত্যাগ করেছে, তো তারাই প্রশ্ন তুলছে। তো সুতরাং এইভাবে জননেত্রী শেখ হাসিনাকে আপনার যেভাবে আইসিটি ট্রাইব্যুনালে উপস্থাপন করা হচ্ছে, এটি আসলে আমি এটার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি এবং দিস আর অল ফ্যাব্রিকেটেড এবং এটি সঠিক নয়। আরেকটা ব্যাপার, আমি আমি আসলে সাংবাদিক হিসেবে ওখানে আমার যাওয়ার সুযোগ হয়, আমি একটা দেখি যে এটা তো আসলে আমার বয়সের কারণে, অভিজ্ঞতার কারণে কম নতুন ব্যাপার মনে হচ্ছে যে এটাকে ফেসবুকে লাইভ যাচ্ছে। শুরুতে বাংলাদেশ টেলিভিশন এটাকে লাইভ দিয়েছে। এই ব্যাপারটা না হয় আমি একটু ছেড়েই দিলাম। আমি দেখলাম যে প্রধান বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেল ওনাদের বক্তব্য পুরোটাই যাচ্ছে, কিন্তু যাদের সাক্ষ্য গ্রহণ করা হলো, যেমন গত সপ্তাহে প্রথম সাক্ষ্য নেওয়া হলো, সেই সাক্ষীদের বয়ানটাকে আবার ওপেন স্পেসে দেওয়া হচ্ছে না। এটা কেন, এই লুকোচুরিটা কেন, কি মনে হয় আপনার কাছে, কেন এটা? পুরো ব্যাপারটাই তো লুকোচুরি। এটা আমার পার্সোনাল প্রশ্ন ছিল, আপনাকে পেয়েছি, আমি একটু জানতে চাই এটা। পুরো ব্যাপারটাই তো লুকোচুরি। অর্থাৎ এগুলো লাইভ করে দেখানোর চেষ্টা কিংবা অপচেষ্টা করা হচ্ছে যে একটি স্বচ্ছ বিচার হচ্ছে, আবার সাক্ষীদের বয়ানটা লাইভ করা হচ্ছে না, কারণ সাক্ষীরা তারা যেভাবে সাক্ষ্য দেওয়ার জন্য তাদেরকে ট্রেন করা হচ্ছে ঠিক সেভাবে দিতে পারছে না, সেজন্য সেটিকে লাইভ করা হচ্ছে না। তো সুতরাং এই যে আসলে রায় কি হবে সেটাও আগে থেকে ঠিক করা আছে, ঠিক করে এখন বিচার প্রক্রিয়া চলছে আর কি। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে আপনি নিশ্চয়ই জানেন যে এখন হচ্ছে যে এই যে মব যে সন্ত্রাস চলছে বাংলাদেশে এখন, জনতার বা মব কালচারের হাতে সাধারণ মানুষের মৃত্যু খুবই স্বাভাবিক ঘটনা হয়ে গেছে, যে যখন যাকে খুশি হত্যা করে ফেলছে মবের মাধ্যমে। সম্প্রতি আপনি দেখেছেন যে সবচেয়ে মর্মান্তিক যে ঘটনা ঘটেছে, রাজধানীর একেবারে সন্নিকটে ঘটনা ঘটেছে, সাংবাদিককে হত্যা করা হয়েছে। এই অনাচারের ইঙ্গিত আসলে এটার কি ইঙ্গিত বহন করে বলে আপনি মনে করেন? এটা আসলে প্রথমত এটা কমপ্লিট ললেসনেস এর একটা ইঙ্গিত, বহিঃপ্রকাশ। এবং বাংলা ভাষায় অনেক আগে থেকে মগের মুল্লুক শব্দটা আছে। মগের মুল্লুক অর্থাৎ যেই দেশে কোনো আইন নাই, কানুন নাই, যে যেমন ইচ্ছা তেমন করে, সেটিকেই বলা হয় মগের মুল্লুক। এখন বাংলা ভাষায় আর একটা শব্দ যোগ করতে হবে, মবের মুল্লুক। অর্থাৎ বাংলাদেশে যা ঘটছে এটির জন্য আরেকটা শব্দ যুক্ত হবে বা হয়ে গেছে অলরেডি, সেটা হচ্ছে মবের মুল্লুক, এবং সেটি হচ্ছে বাংলাদেশ। এবং যেইভাবে মানুষ পিটিয়ে, রংপুরে মানুষ পিটিয়ে হত্যা করা হলো, একটি সমাজ পচে গেলে এরকম হয়। একজন সাংবাদিক, সে তাও মবের একটা, অর্থাৎ ওখানে মব ভায়োলেন্সের একটা ভিডিও করছিল, সেজন্য তাকে ধাওয়া করে পিটিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। এগুলো একেবারে আফ্রিকার জঙ্গলও এগুলো হচ্ছে কিনা
আমি সন্দিহান। সোমালিয়া কিংবা আফ্রিকার যে সমস্ত দেশ যেখানে কোনো আইন কানুন নাই, যেখানে কোনো সরকার কার্যত কাজ করে না, সেখানেও এই ধরনের ঘটনা ঘটছে কিনা আমার জানা নেই। এমনকি আফগানিস্তানেও এই ধরনের ঘটনা ঘটেছে কিনা আমার সন্দেহ আছে, যেগুলো বাংলাদেশে ঘটছে। আমরা যে কিরকম, আমাদের সমাজ যে কিরকম নৃশংস হয়ে গেছে এবং সরকার কিভাবে দেশ পরিচালনায়, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রচন্ডভাবে ব্যর্থ হয়েছে, সেটির বহিঃপ্রকাশ হচ্ছে এই সমস্ত ঘটনা প্রবাহ। এবং এটি একটি জাতির জন্য শুধু নয়, এটি মানব জাতির জন্যই কলঙ্কজনক। আমাদের জন্য তো অবশ্যই কলঙ্কজনক, মানব জাতির জন্য কলঙ্কজনক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কেউ কথাগুলো বলতে পারছে না, এবং এই কথাগুলো যেই বলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা, তার বিরুদ্ধে নানা ধরনের হয়রানিমূলক মামলা, এ ধরনের মামলা দিয়ে তাদেরকে, আবার কেউ কথা বললেই তাকে হত্যা মামলা। এতগুলো সাংবাদিক, কয়েক শত সাংবাদিক হত্যা মামলার আসামি, এবং কয়েক ডজন সাংবাদিক হত্যা মামলার আসামি হিসেবে তারা আজকে গ্রেপ্তার। পৃথিবীর কোন দেশে এত সাংবাদিককে এইভাবে মামলা দিয়ে জেলে রাখা হয়েছে আমার জানা নেই, যেটি বাংলাদেশে হয়েছে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে আরেকটু ফিরবো, তার ফাঁকে আরেকটু নিতে চাই আমাদের যিনি প্রবাসী রয়েছেন আওয়ামী লীগের কর্মী, তারা একটা ভূমিকা পালন করছেন। আমি জানি যে তৃণমূল কর্মীদের যারা একটু বিপদগ্রস্ত রয়েছে বা যারা জেলখানায় রয়েছে, তাদের পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য তারা কিছুটা ভূমিকা পালন করছে। সেই ব্যাপারটা আমি একটু ডক্টর হুমায়ুন কবির আপনার কাছ থেকে জানতে চাই, আপনারা কিভাবে তাদেরকে আসলে সহযোগিতাটা করছেন বা কতটুকু ভূমিকা পালন করছেন আপনারা আসলে বাংলাদেশের তৃণমূল কর্মীদের? এই মুহূর্তে যে পরিমাণ সহযোগিতা করা দরকার, হয়তো সেটা করা অনেকাংশেই সম্ভব না। কারণ তারপরেও আমরা বিভিন্ন ভাবে, যদি এটা আরেকটু ভালো হতো, যদি আমরা একটু সংগঠিত ভাবে বিভিন্ন দেশ থেকে যদি সংগঠিত ভাবে বা কেন্দ্রীয় কোনো নেতৃত্বের যদি কোনো একটা ইয়ে থাকতো, তাহলে হয়তো সুবিধা হতো। এখন যেটা করা হচ্ছে যে সেটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে। ধরেন আহ আমার সাথে একজনের পরিচিত আছে, তার হয়তো একটা সমস্যা, বললো যে ভাই একটু দেখেন। তো আসলে সহযোগিতাটা হচ্ছে এখন এই মুহূর্তে যেটা হচ্ছে যে আমরা ওদের কাছে মানে ফাইন্যান্সিয়ালি যতটুকু পারি সাপোর্ট দেওয়ার জন্য। বাট এই মুহূর্তে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের আইনি সহযোগিতা দেওয়া দরকার। আর দলগতভাবে ছাত্রলীগে বা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ যাদেরকে বিভিন্ন মিথ্যা হয়রানি মামলায় গ্রেফতার করতেছে, তো জানেন তো তাদের জন্য মানে উকিলও দাঁড়াতে পারতেছে না। তো আমাদের মানে এই বিষয়গুলো নিয়ে ইয়ে করা দরকার। কারণ আওয়ামী লীগকে ফেরানোর জন্য সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল কর্মীদেরকে উজ্জীবিত করতে হবে, তৃণমূলের কর্মীদেরকে সংগঠিত করতে হবে। তো তবেই আমরা আওয়ামী লীগ আবার আহ, সসম্মানে ফেরত আসবে, জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফেরত নেওয়া যাবে। তো আমরা এখন পর্যন্ত মানে তেমন সংগঠিত ভাবে করার কোনো প্রক্রিয়ার ভিতরে নাই। তো আমাদের প্ল্যানিং আছে, আমরা চেষ্টা করতেছি যে সংগঠিত উপায়ে কোনো হয়তো দেখা গেল যে একটা ডিস্ট্রিক্ট আমরা টার্গেট করলাম, যে বা সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী ওইখানকার যে তৃণমূলের কর্মী যারা সমস্যাগ্রস্ত তাদেরকে কিভাবে ইয়ে করা যায়। আর একটা জিনিস যেটা আমরা করতেছি, প্রতিনিয়ত আমরা তাদের সাথে কথা বলতেছি। কারণ 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো বাংলাদেশ আওয়ামী লীগের উপর দিয়ে গিয়েছে, তো সেটা তো আসলে এক ধরনের মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ট্রমার ভিতরে আছে। তো যে মব জাস্টিস, তাদেরকে মেরে ব্রিজের সাথে ঝুলায় রাখা, তো আমরা তাদের সাথে কথা বলি প্রতিনিয়ত। তো কথা বলে তাদেরকে একটু মানে মনোবল দেওয়ার চেষ্টা করতেছি, যে ইনিশিয়াল যে কাজগুলো আমরা করতেছি। হ্যাঁ, ধন্যবাদ। জি, থ্যাংক ইউ ডক্টর কবির। আমি একটু ডক্টর হাসান মাহমুদের কাছে আসতে চাই। ডক্টর হাসান মাহমুদ, আপনি জানেন যে আপনি নিজেও একজন শিক্ষকতা করেছেন বিভিন্ন জায়গায়। আহ, সম্প্রতি একজন শিক্ষাবিদ এবং রাজনীতি বিশ্লেষক ডক্টর কলিমুল্লাহ, তাকে গ্রেফতার করা হয়েছে দুর্নীতির অভিযোগে। এই সম্পর্কে আপনার আমি মন্তব্য জানতে চাই, আপনি কি বলবেন? এবং তাকে কিন্তু কারাগারেও প্রেরণ করা হয়েছে, তাকে জামিন দেওয়া হয়নি। আপনার বক্তব্য জানতে চাই। ডক্টর কলিমুল্লাহ তিনি বিভিন্ন টক শোতে অংশগ্রহণ করতেন। আমিও বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার টক শো গুলো অনেকগুলো দেখেছি, এবং তিনি সরকারের প্রচন্ড বর্তমান যে
অন্তর্বর্তী সরকার, সেই সরকারের একজন কড়া সমালোচক ছিলেন এবং তাকে আগে থেকেই হুমকি দেওয়া হচ্ছিল। তিনি গ্রেপ্তার হওয়ার আগে তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও, অনলাইন ভিডিওতে এসে বলেছেন যে তাকে হুমকি দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দেওয়া হবে, এজন্য উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে। এই কথাগুলো তিনি নিজেই বলে গেছেন। অর্থাৎ সরকারের এটি খুবই স্পষ্ট যে সরকারের সমালোচনা করার কারণেই তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা যখন ক্ষমতায় ছিলাম 15.5 বছর, আমি তো নিজে তথ্য সম্প্রচার মন্ত্রীও ছিলাম, আমাদের তো প্রচন্ড সমালোচনা। প্রতিদিন টেলিভিশন খুললেই, দেশের সমস্ত টেলিভিশন খুললেই দেখা যেত যে শুধু সরকারের সমালোচনা, 80% ক্ষেত্রে সরকারের সমালোচনা। এবং তারা প্রচন্ড সমালোচনা করতো যে আসিফ নজরুল আজকে যিনি আইন উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, তিনি তো প্রচন্ড সমালোচনা করতেন। আরো অনেকেই, কাউকে কি কার বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হয়েছিল, কাউকে গ্রেপ্তার করা হয়েছিল? গ্রেপ্তার তো দূরের কথা, তাদের কারো বিরুদ্ধে তো মামলাও করা হয়নি। এবং আজকে অর্থাৎ যে মত প্রকাশের স্বাধীনতা যে নাই, শুধু সাংবাদিকতার ক্ষেত্রে নয়, একজন শিক্ষাবিদেরও যে মত প্রকাশের স্বাধীনতা নাই, সেটির প্রমাণ হচ্ছে ডক্টর কলিমুল্লাহকে গ্রেপ্তার। ডক্টর কলিমুল্লাহ কিন্তু আওয়ামী লীগেরও সমালোচক ছিল। ডক্টর কলিমুল্লাহ, আমরা যখন ক্ষমতায় ছিলাম আমাদেরও প্রচন্ড সমালোচনা করত, প্রতিনিয়ত করত। তো তিনি মূলত একজন সমালোচক, রাজনৈতিক বিশ্লেষক। যেহেতু বর্তমানে তিনি ক্রমাগতভাবে সরকারের নানা অপকর্ম এবং নানা অনিয়ম এবং এগুলোর বিরুদ্ধে খুব সোচ্চার ছিলেন, সেই কারণেই তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দেওয়া হয়েছে, এটি খুবই স্পষ্ট, যেটি আমাদের জন্য খুবই দুঃখজনক। শুধু তিনি নয়, আমি কয়দিন আগে দেখলাম, গতকালই দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, জনাব মাসুদ কামাল, যিনি আওয়ামী লীগের প্রচন্ড সমালোচক ছিলেন, আমাদের পুরো সময় জুড়ে তিনি আমাদের সমালোচনা করেছেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে আমারও ব্যক্তিগত সমালোচনা করেছেন। তো বাট সমালোচনা করার অধিকার সবার আছে, দায়িত্বে থাকলে সমালোচনা হবেই। আমি যদি দায়িত্বে থাকি আমার সমালোচনা হবে, কারণ আমি দায়িত্বে থাকলে ভুল হবে, ভুল হলে সমালোচনা হবে। আর ভুল না হলেও প্রত্যেকের অধিকার আছে সমালোচনা করার, যারা দায়িত্বে থাকে। তো তিনি আওয়ামী লীগেরও সমালোচক ছিলেন এবং বর্তমান সরকারেরও সমালোচনা করছেন। তিনিও আশঙ্কা করছেন যে তার একটা ভিডিও আমি দেখলাম যে তার বিরুদ্ধেও হুমকি দেওয়া হচ্ছে, তাকে হুমকি দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে মামলা দেওয়ার, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। এই যে মত প্রকাশের স্বাধীনতা যে একেবারে ভুলুণ্ঠিত, সেটারই বহিঃপ্রকাশ হচ্ছে এই ধরনের গ্রেপ্তার গুলো। শুধু এখানে না, মানব জমিনের যিনি সম্পাদক, বাংলাদেশের বর্ষিয়ান সাংবাদিক মতিউর রহমান, তিনি বলেছেন যে তিনি মবের ভয়ে তিনি ছদ্মনামে লেখালেখি করছেন। মানে কোন পর্যায়ে গেলে! আমি তো জানি যে মতিউর রহমান আওয়ামী লীগকে শত্রু মনে করতেন, বা আওয়ামী লীগের সময়টা তিনি বলেছেন যে আমি আসলে আওয়ামী লীগের আমার রাজনীতি বা সাংবাদিকতা করতে পারিনি। তো এই সময়ে এসে আজকে আপনার স্বপ্নের সরকারকে বসানোর পরে আপনাকে কেন ছদ্মনামে লেখালেখি করতে হবে? মানে এই কোন পর্যায়ে আসলে আমরা আছি? শুধু তাই নয়, একজন উপদেষ্টাকে প্রশ্ন করেছে, সেই উপদেষ্টার সেই প্রশ্ন মনোভূত হয়নি, সেই জন্য 2 সাংবাদিকের চাকরি চলে গেল। এগুলো কি আমাদের দেশে আইয়ুব খানের আমলেও হয়েছে? হয় নাই। আইয়ুব খানের আমলেও এরকম হয়েছে বলে আমার মনে পড়ে, আমি জানি না। আমি যদি বা আমার সিনিয়ররা বলতে পারবে, আইয়ুব খানের আমলও হয় না, বাংলাদেশে তো হয়নি। এই যে মত প্রকাশের স্বাধীনতা, আজকে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর 10টি দেশের একটি যেখানে সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ, যেখানে মত প্রকাশের স্বাধীনতা চরমভাবে ক্ষুণ্ণ। পৃথিবীর 10টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। এটি আমার বক্তব্য নয়, এটি মেডসেস সন ফ্রন্টিয়ার, অর্থাৎ রিপোর্টার্স উইদাউট ফ্রন্টিয়ার, ওটা হচ্ছে ফ্রেঞ্চ, সেই জন্য ফ্রেঞ্চে ওদের নাম। তো এখন এবং আরো অন্যান্য সংগঠনগুলো তারা বলছে যে বাংলাদেশ পৃথিবীর 10টি দেশ যেখানে সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ, মত প্রকাশের স্বাধীনতা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সেই 10টি দেশের মধ্যে একটি। আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি? আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন অনেক কথা বলা হতো, কিন্তু আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছি সেই প্রশ্ন আমার। শুধু এখানেই না, একজন উপদেষ্টার বাবা যিনি কিনা
নিজেই একটা রাজত্ব চালাচ্ছেন কুমিল্লায়, তার নামেই সবকিছু হচ্ছে। তো এখন কেন কোথায় কিছু বলা হচ্ছে না? আমিও তো দেখেছি, আমার বয়স কম হলেও আমিও দেখেছি যে আওয়ামী লীগের আমলে নারীদের ব্যাপারে নানান বিদ্রোহী গ্রুপ তৈরি হতো যে নারীদের বা অধিকার রক্ষা করছে না। এখন যে প্রতিনিয়ত নারীদের নির্যাতন করা হচ্ছে, এখন কোথায়? আমি প্রশ্ন করি মাঝে মধ্যে যে সেই সব পরিচিত মুখগুলো এখন কোথায় তাহলে? তারা কোথায় আসলে? আমারও প্রশ্ন, সেই সব পরিচিত মুখগুলো যেগুলো আগে সোচ্চার ছিলেন, আর যে সমস্ত নাগরিক সমাজের যে সমস্ত জ্যেষ্ঠ সম্মানিত ব্যক্তিবর্গ আগে খুব সুশীল সোচ্চার ব্যক্তিরা। ছিলেন, সুশীল বর্গ যারা আগে খুব সোচ্চার ছিলেন, তারা এখন কোথায়? সেটি আমার প্রশ্ন। তারা তারা কি এখন লুকিয়ে গেছেন, নাকি তারা ভয়ে কোনো কিছু বলছেন না? তো প্রকৃতপক্ষে ভয়েই কিছু বলছে না। কিন্তু আমার প্রশ্ন, আপনাদের কাছে তো আগে সেই ভয়ের পরিবেশ ছিল না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তো এই ভয়ের পরিবেশ ছিল না, আজকে যে ভয়ের পরিবেশ। তো এটি নিয়ে কথা বলেন না কেন? তো আসলে কথা না বললে এই ভয়ের পরিবেশ আরো বাড়বে। আমার একটা প্রশ্ন আছে, সেটা আমার একটা কৌতূহল আছে, আমি এটা জিজ্ঞেস করার সুযোগ পাই না, আপনাকে যেহেতু পেয়েছি আমি একটু জিজ্ঞাসা করে নিই। এই যে সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের যে নির্ধারিত সময় পার হলো, কিছুতে তারা একমত হলেন, আবার কিছুতে একমত হলেন না, এখন আবার আলোচনা শুনছি, আবার তারা বসবেন, নতুন করে পরিকল্পনা করছেন। তো এই যে এখন আবার কেউ কেউ জামাত থেকে শুরু করে অনেক দল বলছে যে এই সরকারকে আসলে এই সংস্কার করে যেতে হবে, কিন্তু সরকার বলছে বা অন্যান্য রাজনৈতিক দল বলছে এটা নির্বাচিত সংসদের হাতে। তো আপনার কাছে কি মনে হয় যে এই সংস্কারের দায়িত্ব তো আসলেই হচ্ছে নির্বাচিত সংসদের হাতেই দায়িত্ব? তো এটার আসলে কতটুকু ভবিষ্যৎ আপনি দেখেন, বা এটা কেমন, কি মনে হচ্ছে? প্রথমত, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। শাসন ব্যবস্থা কিংবা আহ, দেশের সংস্কার, এটি সময় সময় করতে হয়, এটি একটি চলমান প্রক্রিয়া। এবং আহ, আমি মনে করি এই সংস্কার করার দায়িত্ব হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের। আর যে জাতীয় ঐক্যমত বলা হচ্ছে, আপনি কাদের নিয়ে ঐক্যমত করছেন? যেই দলটি স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, যেই দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, যেই দলের গড়পড়তা ভোট কখনো 34%-এর নিচে নামে নাই, আজকে যদি আহ, জনমত জরিপ করা হয়, আওয়ামী লীগের সমর্থক হবে, আওয়ামী লীগকে সমর্থন করে, বা আওয়ামী লীগের অ্যাপ্রুভাল রেট হবে 50% কিংবা তার চেয়ে বেশি। তা আপনি দেশের প্রায় 50% মানুষকে বাদ দিয়ে ঐক্য করলে সেটা তো ঐক্য হলো না। আর কারা এটাতে নেতৃত্ব দিচ্ছে? কালকে আমি মঞ্জু ভাইয়ের একটা বক্তব্য, অর্থাৎ মঞ্জু ভাই বলতে ইত্তেফাকের জি, সম্পাদক ছিলেন যে মঞ্জু জি, ভাই, জাতীয় পার্টি। আনোয়ার হোসেন মঞ্জু ভাইয়ের একটা বক্তব্য শুনছিলাম, জি, যে তিনি বলছেন যে সংস্কার করছে যারা 30 বছর দেশে ছিল না। কেউ আমেরিকায় ছিল, কেউ যারা আবার বিদেশি পাসপোর্টধারী, আমেরিকায় ছিল 30-35 বছর, কেউ সিঙ্গাপুরে ছিল 30-35 বছর, কেউ লন্ডনে ছিল 30-35 বছর। তাদেরকে এনে বাংলাদেশ সংস্কারের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তারা তথাকথিত ঐক্যমতের কথা বলছেন যে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে। সুতরাং এটি কখনো টেকসই হবে না। এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আমি সেটার সাথে একমত। যে কেউ সাজেস্ট করতে পারে, সেটার সাথেও আমি একমত। কিন্তু এটি করার দায়িত্ব নির্বাচিত প্রতিনিধিদের। সঠিকভাবে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব হচ্ছে সংস্কার করা। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর হাসান মাহমুদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ডক্টর হুমায়ুন কবির আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সম্মানিত দর্শক, ভয়েস অফ সুইডেনের বিশেষ আয়োজন জনমনের প্রশ্ন আপনারা দেখছিলেন। আগামী পর্বে আপনাদেরকে আবারও আমরা বিশেষ কোনো অতিথির কথা শোনার সুযোগ করে দিব। আমাদের সঙ্গেই থাকবেন। আজকে আমাদের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, এবং ছিলেন সুইডেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডক্টর হুমায়ুন কবির। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।